ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, সংস্কার না করে কথার ফুলঝুরি ব্যাংক খাতকে বিপদে ফেলছে। এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হুমায়ুন কবির, আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি এবং আছেন কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুম। আপনাদের তিনজনকেই স্বাগত। যেমনটা আগেই বলেছি, আজকের বিষয় সংস্কার না করে কথার ফুলঝুরি ব্যাংক খাতকে বিপদে ফেলছে। এই বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রথমেই যেতে চাই হুমায়ুন কবির আপনার কাছে। ব্যাংক খাতের কথা যদি আসে, এই চলতি সপ্তাহেই আমরা দেখলাম যে বেশ বড় বড় কয়েকটি ঘটনা ঘটেছে। একটি যদি তথ্যের বিচারে বলি, সেটি হচ্ছে আমরা দেখলাম যে প্রায় 20টি ব্যাংক 19টি ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে। 1,21,00,000 কোটি টাকার বেশি। যদি একেবারেই নির্দিষ্ট করে সংখ্যাটি বলি, দুঃখিত, 1,71,687 কোটি টাকার মূলধন ঘাটতি। মানে এই পরিস্থিতিটির জন্য আসলে মানে ব্যাংক খাতের যে সংকট সেটি আরও তীব্র হবে কিনা সেটি আগে একটু জানতে চাই। ব্যাংক খাতের সমস্যা তীব্র, যেটা রিসেন্ট পাস্ট রিজিমে অলরেডি হয়ে আছে, সেখান থেকে এখন উত্তরণের সময় চলছে এবং আমরা নানান ইন্ডিকেটরে এগুলোর অগ্রগতি লক্ষ্য করছি। তো যে প্রসঙ্গ আপনি তুললেন বা নিউজে যেটা হাইলাইট হলো, সেখানে পরিস্থিতি উত্তরণের ক্ষেত্রে আমরা পা করে সামনে আগাচ্ছি। এখানে আমি হতাশার দেখছি না কিছু, ইনশাআল্লাহ। না, তা তো নিশ্চয়ই, কিন্তু এই যে খবরটি আসলে আমরা দেখছি, এটি তো বাংলাদেশ ব্যাংকেরই তথ্য যে 19টি ব্যাংক মূলধন ঘাটতিতে আছে। সাধারণ গ্রাহকের কি আসলে সেখানে চিন্তার আদৌ কি কোনো কারণ আছে? বিশেষ করে আমানতকারীর, আমরা জানি যে আসলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোনো শঙ্কার মধ্যে পড়ে, সেটা একই সাথে আমানতকারীর জন্য একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়ায়। না, আমানতকারীদের জন্য কোনো শঙ্কার কারণ নেই। বাই দিস টাইম আমাদের ব্যাংকিং সেক্টরের যিনি অভিভাবক, মাননীয় গভর্নর বাংলাদেশ ব্যাংক, উনি খুব স্পষ্ট করেই বলেছেন, 14 তারিখে একটা সংবাদ সম্মেলনে উনি কথা বলেছেন, এর পরবর্তীতে এর ফলো আপ কথাবার্তা এসেছে। আমরা খুব কিনলি অবজার্ভ করছি এবং আশাবাদী হচ্ছি। উনি দায়িত্বশীলতার সাথেই বলেছেন যে কোনো আমানতকারীর আমানত ক্ষুণ্ণ হওয়ার দূরতম কোনো সম্ভাবনা নাই। সেন্ট্রাল ব্যাংক উইল টেক কেয়ার, সরকার উইল টেক কেয়ার। আমি আপনার কাছে যে জিনিসটি একটু ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে আসলে মূলধন ঘাটতি হলে একটা ব্যাংকের কি সংকট হয়, বা আদৌ কি কোনো সংকট হয় না, বা ছোট করে যদি একটু বলতেন যে মূলধন ঘাটতিটা আসলে মূলত কি? মূলধন ঘাটতি এখানে উদ্যোক্তাদের যে অর্থ, শেয়ার হোল্ডারদের দেওয়া অর্থ, সেটা তার যে বেসিক ফাউন্ডেশনটা তৈরি করে এবং এর সাথে সে যোগ হয় আসলে আমানতকারীদের দেয়া অর্থ। তো এখানে পেইড আপ ক্যাপিটাল বা উদ্যোক্তাদের দেয়া অর্থের তুলনায় আমানতকারীদের অর্থটা বহু গুণে বেশি। তো মূলধন ঘাটতি যদি হয়ে পড়ে, নন পারফর্মিং অ্যাসেট ক্রিয়েট হয়, সেক্ষেত্রে ব্যাংক নিঃসন্দেহে এই প্যারামিটারে দুর্বল অবস্থায় পড়ে যায়। তো এখানে কেন্দ্রীয় ব্যাংক, গভর্নমেন্ট আমানতকারীদের সুরক্ষা দেওয়ার জন্য যে দায়িত্ব নেয়, সেটাই বেসিক্যালি আমানতকারীদের জন্য মূল রক্ষা কবচ। এবং আমাদের সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক এক্ষেত্রে খুব যথাযোগ্য রোল প্লে করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। জি, নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। আমি একটু অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি, আপনার কাছে আসতে চাই। ওই একই প্রশ্ন আসলে, যেমনটি আসলে হুমায়ুন কবির বলছিলেন যে মূলধন ঘাটতি হলে তো সেটি ব্যাংকের একটা দুর্বলতা। নিশ্চয়ই আমি যে ব্যাংকে অর্থ রাখছি, আমি একজন ক্ষুদ্র আমানতকারী, আমি যে প্রতিষ্ঠানে
আমার সঞ্চয় বা কষ্টার্জিত সঞ্চয় রাখছি, সেই প্রতিষ্ঠানটি যদি দুর্বল হয় যে কোনো বিচারেই, সেটি আসলে কি গ্রাহক হিসেবে আমার জন্য স্বস্তির হওয়ার কথা? না, আপনাকে ধন্যবাদ। মূল কথা হচ্ছে যেটা এমডি মহোদয় বললেন, একটা ব্যাংকিং সেক্টর 95% মানি ইজ কামিং ফ্রম দ্য ডিপোজিটর্স, লেস দেন 5% কামস ফ্রম দ্য ওনার্স। কিছুটা চিন্তা আছে, কিন্তু দুশ্চিন্তার কোনো অবকাশ নেই। দুশ্চিন্তার কেন অবকাশ নেই? যে কোনো সময় বিজনেসে ভালো দিনও আসতে পারে, খারাপ দিনও আসতে পারে। তো আমরা এই সময়টা যেটা অতিবাহিত করছি, আমরা ধরে নিলাম আমরা একটা মানে প্রত্যাশিত সময় থেকে অন্য সময় আমরা যাচ্ছি। এখন কথা হচ্ছে ওয়ে আউটটা কি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। বাট একটা ব্যাংকের যতই ক্যাপিটাল থাকুক, কিন্তু লোন কোয়ালিটি যদি ভালো না থাকে, সেই ক্যাপিটাল কখনো ব্যাংকটাকে রক্ষা করতে পারবে না। তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার লোনের যে কোয়ালিটি আছে, গুণগত মান আছে, সেটাকে আমাকে রক্ষা করতে হবে। আর দ্বিতীয় যেটা আছে উপায়, আমরা যে কীভাবে এই যে ক্যাপিটাল, আর আমি সাংবাদিক বন্ধুদেরকেও আমি খুব বিনীতভাবে অনুরোধ করব, কারণ ব্যাংকিং সেক্টর হচ্ছে ইট ইজ ডিপেন্ডিং অন দ্য ফেথ, ট্রাস্ট। এখন আমরা যতই আমরা প্রকাশ করি, কিন্তু একটা পেপারে একটা যখন ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনের উপর ডেপোজিটর কেন সব স্টেক হোল্ডারদের একটা বেশি মনোযোগ থাকে। তো আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো যাচাই বাছাই করে ব্যাংকিং সংক্রান্ত তথ্যগুলো যাতে প্লেস করে, ওনারা অত্যন্ত নলেজেবল। এখন ইস্যুটা হচ্ছে আমরা কীভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। নাম্বার অফ ইস্যুস বাংলাদেশ ব্যাংকে যে আমাদের যে অর্ডিন্যান্স হয়েছে সেখানে বলে দিয়েছে, সেখানে ব্রিজ ব্যাংকের কথা বলেছে। আমি তো খুব আশাবাদী যে ব্রিজ ব্যাংক যদি আমরা ঠিকমতো কাজ করতে পারি। এখন আমরা কিভাবে করতে পারি, আমরা ল্যাটিন আমেরিকাতে আমরা প্রবলেম দেখেছি, আসিয়ান কান্ট্রিগুলোতে আমরা প্রবলেম দেখেছি। সবাই কিন্তু প্রবলেম থেকে এমনভাবে উত্তরণ ঘটেছে যে আগের দিন থেকে আরও সামনের দিনগুলো ভালো গেছে। আমরা উই ক্যান টেক দ্য লেসন ফ্রম দ্যাম। এখন আমি এই পর্যায়ে বলছি যে কীভাবে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। যেমন যারা ডেপোজিটর্স আছে, আমরা কিছু তাদেরকে বন্ড দিতে পারি, মানে তাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি যে তোমাদের টাকাটা এখন দিব না, বাট তোমরা বন্ড নিয়ে যাও, উইদিন 5 years আমরা সেটাকে দিব। এটাকে আমরা ধৈর্য ধারণ সময় বলি আর কি, পেশেন্ট পিরিয়ড বলে আমরা অ্যাকাডেমিশিয়ানরা এটাকে বলি। আমরা কি করতে পারি, ইভেন কি ল্যাটিন আমেরিকাতে, আর্জেন্টিনাতে আমরা দেখেছি মালিক এমপ্লয়িজ তারা 4 months স্যালারি স্যাক্রিফাইস করেছে, কারণ তাদের ব্রেড অ্যান্ড বাটার তো ব্যাংক থেকে আসে। তো ওরা কি করেছে, 4 মাসের বেতন স্যাক্রিফাইস করেছে এবং ওই টাকাটা ক্যাপিটাল হিসেবে গেছে, এবং ব্যাংকের যখন সুদে এসে তখন আবার তাদেরকে ফেরত দিয়েছে। এবং ব্যাংকিং সেক্টর শুধু লাইবিলিটি সাইড না, আমাদেরকে অ্যাসেটটা সাইড করতে হবে। এখন ব্যাংকগুলো কীভাবে তাদের বিজনেসটাকে স্ট্রাকচার করবে, কারণ একটা নৌকা যখন তো মানে একটা খারাপ ওয়েদারে পড়ে আর ভালো ওয়েদারে পড়ে, একজন নাবিক কিন্তু তাকে চিন্তা করতে হবে যে যখন আমরা ল্যাটিন আমেরিকান প্রবলেম দেখলাম, তখন আইএমএফের ওই যে ভেরি স্কেনি যে জেন্টাল ভদ্রমহিলা ছিল, ওই বলছে যে না, ক্রাইসিস তো আসবে, ক্রাইসিসের জন্যই তো আমি আইএমএফের চিফ, কিন্তু ক্রাইসিসে আমি মন হারাবো না, রাদার এটাকে আমি কীভাবে অ্যাড্রেস করবো সেটা দেখতে হবে। আমি খুব আশাবাদী বাংলাদেশ ব্যাংকে যে সমস্ত স্টেপসগুলো নিচ্ছে, এবং এটা একাডেমিশিয়ানরা বলে বাংলাদেশ ব্যাংকও রিয়েলাইজ করে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবো। একেবারে অসম্ভব বলে না, তবে একটা মানে হয়তো একটু কিছুটা তো প্রবলেম হবে, সেখান থেকে বেরিয়ে আসতে নিশ্চয়ই। কিন্তু আপনার কথা থেকে আমি একটি প্রশ্ন না করেই পারছি না। যখন ব্যাংকগুলো লুট হচ্ছিল, ব্যাংকগুলো যখন ডুবে যাচ্ছে, ব্যাংকগুলো যখন যেটা কি বলে হচ্ছে যে উল্টো দিকে যাচ্ছে, সেই রকম একটা পরিস্থিতিতেও কি আসলে আমরা সাংবাদিকরা চুপ করে থাকবো বা সেই সংবাদগুলো প্রকাশ করব না? বিষয়টা কি এরকম? আমি আসলে মাহবুব সাহেব, আমি সেটা বলে, সাংবাদিকেরা তো নিজস্ব গতিতে চলবে আর কি, কিন্তু আপনার লেখনির উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। একদিকে সত্য তথ্য আপনাকে পরিবেশন করতে হবে, কারণ সত্য তথ্য পরিবেশন না করলে অথরিটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, অ্যালার্টনেস হবে না। আর একটা হচ্ছে, আমি যখন মানে এই ক্যাপিটালটা এত পরিমাণ ক্যাপিটাল কিনে, এটা ভালো করে আমিও জানি না, কিন্তু সত্য হলে আমার কোনো অভিযোগও নাই, ঠিকই আছে, কিন্তু এত পরিমাণ আছে কিনা, ঘাটতি আছে কিনা। আবার আমার ক্যাপিটালের মধ্যে টিয়ার 1 আছে, টিয়ার 2 আছে, এবং এই তালিকায় যদি আসলে আমি আপনাকে বলি, মূলত আসলে সরকারি ব্যাংকগুলোর নামই বেশি আসবে। একদম 1 নম্বরে যেটি আছে সেটি জনতা ব্যাংক। তো ওখানে তো দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ সভরেন গ্যারান্টি আছে, ওন বাই দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, তাহলে ওইটাকেও আমরা ভাগ করতে পারি। যেখানে গভর্নমেন্ট আছে সেখানে দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক আছে, সে কোনো চিন্তা আছে, দুশ্চিন্তা। আমি প্রশান্তদার সাথে
একটু অ্যাড করতে চাই যে এখানে আমাদের মনিটারি অথরিটি এবং গভর্নমেন্ট, এই বোথ অথরিটি আমাদের এনভায়রনমেন্টে ফিনান্সিয়াল সেক্টরে সিস্টেমিক ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য সবসময় আন্তরিকভাবে চেষ্টা করে। এবং সিস্টেমিক ক্রাইসিস যদি কোনো নিউজের মাধ্যমে কোনো ভুল তথ্য আছে, বাট সেটাকে উপস্থাপনার ধরন আছে, হ্যাঁ দুর্বল, কিন্তু সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য এবং ডেপোজিটার্স ইন্টারেস্ট প্রোটেকশনের জন্য আমাদের এনভায়রনমেন্টে যথেষ্ট আয়োজন আছে, যথেষ্ট উদ্যোগ আছে, এবং অ্যাট এনি কস্ট আমরা সিস্টেমিক ক্রাইসিসকে প্রোটেক্ট করি। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো, কিন্তু তার আগে একটু ব্যারিস্টার এম মাসুম আপনার কাছে একটু জানতে চাই যে কথাটি বলা হচ্ছে যে দুর্বল ব্যাংককে আমি আসলে দুর্বল বলবো কিনা, বা দুর্বল ব্যাংককে কতটুকু দুর্বল বলবো, সেই জায়গায় যদি দেখি আসলে গণমাধ্যমের বলা না বলায় তো আসলে কিছু যায় আসে না, কারণ দিন শেষে ওই ব্যাংক থেকে গ্রাহক তার চাহিদা মাত্র তার আমানতের টাকা ফেরত পাচ্ছে কিনা সেটাই আসলে নির্ধারণ করে দেয় তার দুর্বলতার। না ভাই, এখানে ওনার কাছে যাওয়ার আগে এই যে কথাটা বললেন না যে গণমাধ্যম বলাতে কি যায় আসে, গণমাধ্যমে যদি কোনো একটা ডিসকারেজিং মেসেজ আসে সেটা কাস্টমারদের ভিতরে ভীতি সঞ্চার করে, তারা আনইউজুয়াল উইথড্রয়াল প্রেশার ক্রিয়েট করে ব্যাঙ্কগুলোর উপরে। তো যত সুস্থ ব্যাংক হোক, যত লিকুইড ব্যাংক হোক, যদি কাস্টমার প্যানিকড হয়ে টাকা তোলার জন্য কোনো ব্যাংকের কাউন্টারে গিয়ে দাঁড়ায়, তাহলে ওই ব্যাংক কাস্টমারের পেমেন্ট দিতে সক্ষম হবে না, যত লিকুইড হোক। নিশ্চয়ই আপনার এই কথার সাথে আমরা একমত, কিন্তু আবার এম এ মাসুম একই সাথে আমরা এও দেখছি যে প্রয়োজনের সময়ও আসলে টাকা পাচ্ছে না। আমরা দেখেছি বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকে জীবন মরণ হয়তো চিকিৎসার প্রয়োজনেও তার জমানো টাকাটা গ্রাহক তুলতে পারছে না। এইরকম একটা পরিস্থিতি, সেটি কি আসলে কাম্য ছিল কিনা? না, ধন্যবাদ আপনাকে। আসলে এই সিচুয়েশন যেটা আজকে আমরা, এটা কখনোই কোনো জাতির জন্য এটা কাম্য না। কারণ একটা স্টেজে দেখা গিয়েছে যে যদি স্বয়ং গভর্নর বলেছে যেটা স্পেসিফিকলি যে স্ট্রেট লুট হয়েছে, তো সেই জিনিসটা যখন বলা দরকার ছিল ইনিশিয়াল স্টেজে, তখন আমার মনে হয় কি সেইভাবে বলা হয়নি। এখন আমরা কিন্তু রিকভারি স্টেজে। আপনি যদি দেখেন আমাদের মানে একটা ওভারঅল চিত্র দেখেন, সেটা ধরেন একটা অ্যামাউন্ট আছে কিন্তু বিশাল রাইট অফ, একটা অ্যামাউন্ট যেটা এখন বলছে নন পারফর্মিং লোন 3,45,000 crore টাকা, যেটা কিন্তু 21%, কিন্তু নিজে গভর্নর স্বয়ং বলেছে এটা 30% ক্রস করতে পারে। যদি ধরেন আপনি অ্যাসালমের ওনার যে 2 লাখ কোটি টাকা এবং ধরেন বেক্সিমকো গ্রুপের একটা 60,000 crore, এগুলি যদি হয় তাহলেই তো একটা বিশাল অ্যামাউন্ট হয়ে যাবে। তারপর আবার কিন্তু জুডিশিয়ারিতে স্টাক আছে, যেটা এনপিএলের সেখানেও প্রায় অ্যারাউন্ড 2 লাখ কোটি টাকা। তারপরে যে রিশিডিউল রিস্ট্রাকচারের যে একটা কনসেপ্টে আছে, সেখানেও কিন্তু একটা বড় অ্যামাউন্ট, মানে যে অ্যামাউন্টগুলো আসলে বাজারে নেই কিন্তু, হ্যাঁ, কিন্তু এই অ্যামাউন্টগুলি আপনি পাবেন যেহেতু আমাদের গভর্নর এখন সেই স্ট্রেট যেটাই পিকচার সেটা আপনার রিফ্লেকশন আসবে, সেটা আপনি পাবেন। যেহেতু আইএমএফের ওই যে 3 মান্থসের যে আমাদের যে ওই কি বলে সাবস্ট্যান্ডার্ড, যেটা আগে এই 3 মাসের, এটা কিছুদিন পরেই হয়তো আপনি আর 2-4 মাস 5 মাসের মধ্যেই একটা ট্রু পিকচার পাবেন যে অ্যাকচুয়ালি কত টাকা আমাদের ডিস্ট্রেসড অ্যাসেট আমি বলবো। তাহলে সেই জায়গা থেকে যদি ওভারকাম করতে হয়, তাহলে আপনাকে রিয়েলি চিন্তা করতে হবে ওভারকামটা করার, এবং এটার রাইটলি চিন্তা করতে হবে। বা ধরেন একটা ব্যাংকের যারা যদি আপনি গভর্নমেন্ট ব্যাংকেরই যদি দেখি, আমাদের পিও 1972-এর আপনার অ্যাক্ট 26 অনুযায়ী 6 জন ডাইরেক্টর গভর্নমেন্ট প্রতিষ্ঠায় একজন এমডি হয়। এখন এই 6 জনই কি ডিসঅনেস্ট? কেউ হয়তো বা অনেস্ট। 6 জনই কি টাকা নিয়ে লোন পাস করে? হয়তো বা না। আবার হেড অফিস ক্রেডিট কমিটি, ওখানে দেখবেন 15 to 17 পিপল। ব্রাঞ্চ ক্রেডিট কমিটি থেকে সবাই কি টাকা নিয়েছে? সবাই টাকা নেয়নি, কিন্তু যিনি টাকা নিয়ে করেছে তাকে আমরা বলছি করাপ্ট। আর যিনি চেয়ার রক্ষার খাতিরে করছে, চুপ করেছিল বা চেয়ার রক্ষার খাতিরে তাকে সাইন করে দিয়ে দিতে হয়েছে, না হলে তো এত বছরেই এই যে বছরের পর বছর লাখ লাখ কোটি টাকা যে এই ডিস্ট্রেস অ্যাসেট হচ্ছে, তো রিজন আছে। তাহলে এইটা কিন্তু ওই ব্যক্তির ইয়েতে না, আপনাকে একটা ইকোসিস্টেমে আসতে হবে। যদি আপনি একটা ইকোসিস্টেম ক্রিয়েট করেন, যেই ইকোসিস্টেমে আপনি চাইলেই পারবেন না, আপনি ব্যক্তি পরিবর্তন করে কখনোই কোনো সিস্টেম আপনি ডেভেলপ করতে পারবেন না। আমি অনেক
কেস হ্যান্ডেল করছে, যেখানে ধরেন উনি একটা ক্রেডিট কমিটির, উনি নিজে জানতেও না সেইভাবে, ওনার একটা ফর্মালিটি সাইন, কিন্তু আজকে উনি দুদকে ফাঁসছে। কিন্তু এইটা তো হওয়ার কথা না। তাহলে আপনাকে যেটা করতে হবে মেইনলি, প্রাইভেট এবং পাবলিক, এই যে বোর্ডটা হয়, এই বোর্ডটা প্রাইভেটটা হলো ফ্যামিলি ওরিয়েন্টেড, আর পাবলিকটা হলো আপনার পলিটিক্যাল পার্টির ডিজায়ার অনুযায়ী। তাহলে আপনি দেখেন এই বোর্ডই তো সমস্ত কিছু করেছে, যা তাদের কারণেই তো এক্সিকিউটিভরা বা ম্যানেজমেন্ট সেটা করেছে। তাহলে আপনি যখন আইন করে একটা দেশের একটা ফ্যামিলি থেকে 4 জন আসবে, যেটা 2023-তে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেখানে আবার 3 জন বলেছে, আবার একজন ব্যক্তি 12 ইয়ার্স পর্যন্ত করতে পারবে। আপনার সাথে ইন্ডিয়া আছে, প্রতিটা বোর্ডের মেম্বার এখানে স্পন্সর শেয়ার হোল্ডার থেকে নেওয়া না, সেখানে দেখা যায় 100%ই হলো আপনার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। আপনার যদি থাইল্যান্ড বা ইভেন পাকিস্তান, তাদের হলো 1/3, মালয়েশিয়া মেজরিটি। কিন্তু এখন এই যে আমাদের দেশে কর্পোরেট গভর্নেন্স 2018 অনুযায়ী 1/5, মানে 5 জনে 1 জন। এখন যখন এই বোর্ডে যাদেরকে আপনি নিচ্ছেন, তাদের নিজের ওন ইন্টারেস্টে সে ব্যাংক চালায়, এবং সে যদি ভাবে আমার এটা নিজের টাকা, এবং এটা ভাবাটাই স্বাভাবিক, অতীতে আমরা তাই হবে। এবং আপনি যখন আবার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, আমি যাদেরকে বলছি, সেইটা তো ফিল্টারিং করার আপনার কোনো সিস্টেমই নেই। আপনি ওনাকে চিনেন XYZ, তারা এসে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হয়, কিন্তু অন্য দেশে তো তাই না। আপনার ইন্ডেক্স ডাইরেক্টর লিস্ট থাকে, সেখান থেকে দোজ আর দি কম্পিটেন্ট, তাদেরকে ওই স্পেসিফিক তার কোয়ালিফিকেশন এবং তার স্কিল বেস তাকে ওই স্পেসিফিক ইনস্টিটিউশন নেওয়া হয়, এবং সেখানে তার অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার থাকে। আমাদের তো প্রত্যাশা ছিল আসলে এই সংস্কারগুলো হবে। আপনার কাছে আরও শুনবো, কিন্তু তার আগে একটু জনাব হুমায়ুন কবির, আপনার কাছে একটা বিষয় একটু মানে জানতে চাই, যেটি এম এ মাসুম বললেন, যে এই যে কোনো একটা লোন যখন অ্যাপ্রুভাল হয়, আমরা দেখেছি যে নামে বেনামে লোন হয়েছে, সেটি ক্ষমতার চাপেই হোক অথবা অর্থের বিনিময়ে হোক। একটা লোন তো আসলে এই পুরো ফাইলটা তৈরি করা থেকে শুরু করে অ্যাপ্রুভাল পর্যন্ত নিশ্চয়ই 1 জন 2 জন বা 5 জন কর্মকর্তার কাজ এটি নয়, সেটি অনেকগুলো ধাপ বা পর্যায়ের পরে আসে। সেখানে আসলে এই কোনো কর্মকর্তা কি তার দায় এড়াতে পারে যে আমি চাপের মধ্যে করেছি, বা আমার বস এটি করতে বলেছে, পর্ষদ বলেছে বা চেয়ারম্যান বলেছে? আমরা অতীতে এমন ব্যবস্থাপনা পরিচালকদের কাছ থেকেও এমন অভিযোগ শুনেছি যে তিনি আসলে কিছুই জানেন না, কারণ এটি বোর্ডের চাপ ছিল। সেটির কি আসলে সুযোগ আছে? আপনি নিজেও একজন ব্যবস্থাপনা পরিচালক, আপনার চেয়ারম্যান কি চাইলেই আপনাকে চাপ দিয়ে একটা অন্যায় বা একটা ঘুষের লোন বের করতে পারে কিনা? আপনি যে কোশ্চেনটা করেছেন, একটা আইডিয়াল সিচুয়েশন, আর একটা হচ্ছে যে এই রিসেন্ট পাস্ট যে সময়টা আমরা পার করে এসেছি, স্পেশালি ফর লং 15 ইয়ার্স, এবং আপনি সেই সময়টাতে কেন্দ্রীয় ব্যাংকে ছিলেন, আপনার জন্য বলা আরো সহজ। তো সেখানে আসলে এই পাওয়ার এলিমেন্ট যারা ছিলেন, যারা পাওয়ার এনজয় করেছেন, তাদের যে নানান জায়গায় যে প্রেশার ছিল, আপনি নগদের কথাই চিন্তা করেন, কিভাবে একটা ক্রিয়েট হলো, একটা বডি তৈরি হলো, হিস্ট্রি তো আমরা সবাই কম বেশি শুনি জানি। ঠিক তেমনিভাবে এই ব্যাংকের যে বিশাল সংখ্যক ম্যান পাওয়ার, এরা নানান লেভেলে, নানান জায়গায়, নানান অ্যাসাইনমেন্টে দায়িত্ব পালন করেছেন। সেখানে যারা পাওয়ার এলিমেন্ট, তারা পলিসি তৈরি করে, ইভেন কি বলা যায় যে অনেক পলিসি ডিসিশন দেখা যায় ওনারা তৈরি করে দিয়েছেন, এটার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু প্রমালগেট করেছে। লোন কেস, লোন ফাইল, এগুলো ওনারা গাইড করে দিয়েছেন। ওনারা ব্যাংকের বাহিরে একটা ব্যাংক ছিল, কোনো কোনো জায়গায় আলাদা অফিস থাকতো, তারা এভাবে লোন কেস প্রসেস করে সংশ্লিষ্ট অফিসারকে দিয়ে শুধু সই করিয়েছেন। ওনার ভালো করে পড়ে দেখারও সুযোগ ছিল না, ইদার চাকরি করবা। আর উনি যদি ওইটা সই না করেও যেতে চাইতেন, তাতেও অব্যাহতি পাইতেন না, ওনার জন্য নানান নিবর্তনমূলক আচরণের মুখোমুখি ওনাকে হইতে হইতো। এখন কি আসলে পরিস্থিতি খুব বেশি পরিবর্তন হয়েছে? আমি তো মনে করি অনেক পরিবর্তন হয়েছে, অনেক। সেটা কি শুধু ব্যক্তি পরিবর্তনের কারণে নাকি আইন পরিবর্তনের কারণে? এই প্রশ্নের উত্তরটা নিব, কিন্তু তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, সংস্কার না করে কথার ফুলঝড়ি ব্যাংক খাতকে বিপদে ফেলছে। এই বিষয় নিয়েই কথা বলছিলাম। বিরতিতে যাওয়ার আগে জনাব হুমায়ুন কবির, আপনার কাছে প্রশ্ন ছিল। আপনি বলছিলেন যে এখন আপনারা যারা দায়িত্বে আছেন তারা দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি বদলিয়েছে। আমার যেটি জানার বিষয়, সেই একই আইন রয়ে গেছে, সেই একই কেন্দ্রীয় ব্যাংক, সেই
পুরো পদ্ধতিটা একই রকম, শুধু ব্যক্তি বদলানোর কারণে যদি পরিস্থিতি উন্নতি হয়ে থাকে, তাহলে আবারও আরেকটা পরিবর্তিত পরিস্থিতিতে যদি ওই একই চেয়ারে আরেকজন দুষ্ট ব্যক্তি এসে বসেন, তখন কি আবারও পরিস্থিতি আগের মতোই এরকম নেতিবাচক হবে? আমি কথাটা একটু ভিন্নভাবে বলতে চাই। সেটা হচ্ছে ব্যক্তি পরিবর্তন বলতে শুধু ব্যাংকিং সেক্টরে ব্যক্তি পরিবর্তন দিয়ে হবে না। আমার পলিটিক্যাল কমিটমেন্ট অনেস্ট হইতে হবে, কমিটেড হইতে হবে টুয়ার্ডস পিপল, টু সেফগার্ড দি পাবলিক ইন্টারেস্ট, পিপলস ইন্টারেস্ট। তো আমরা 5 আগস্টের পরিবর্তনের পরে আমরা দেখছি এবং আশা করছি পরিস্থিতি আর উত্তরণ হবে, যে সমাজে যে যেখানে দায়িত্ববান মানুষ তারা জবাবদিহিতার আওতায় এসে দায়িত্ব পালন করতে পারবে, করবে। আর তাদের উপরে আনডিউ প্রেশার, মানে ভেস্টেড ইন্টারেস্টেড কর্নার থেকে আনডিউ প্রেশার ক্রিয়েট করে সুবিধা নেওয়ার যে কালচার আমাদের সোসাইটিতে আমরা বিগত সময়ে খুব ডিপলি দেখেছি, এবং যারই ফলশ্রুতিতে আপনি যে বললেন যে এতগুলো ব্যাংক এখন ক্যাপিটাল শর্টেজ আছে, এত বিরাট অঙ্কের এনপিএল ক্রিয়েট হয়ে আছে, কোনো ব্যাংক ডিপোজিটারদের টাকা ঠিকমতো দিতে পারছে না। All these things are originated from undue pressure of some vested interested corners. তা আমরা মনে করি যে সেই পরিবর্তনের সূচনা আমাদের হয়েছে, এবং ডে বাই ডে আমরা একটা গুছানো এবং পরিচ্ছন্ন কর্মপরিবেশের ভিতরে কাজ করার সুযোগ পাবো। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। জনাব প্রশান্ত কুমার ব্যানার্জি, আপনার কাছে একটু জানতে চাই যে আরেকটি বড় ঘটনার কথা যদি বলি, সেটি হচ্ছে যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি হয়েছে এটি গেল সপ্তাহেই। সেখানে বলা হচ্ছে যে ব্যাংকের যে তহবিল সেটি যদি প্রতারণামূলকভাবে কোথাও ব্যবহার হয়, সেই ব্যবহার প্রক্রিয়ার সঙ্গে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক অথবা এই তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা জড়িত তাদের প্রত্যেককেই শাস্তির আওতায় আনা যাবে, এরকম কিছু ক্লজ আছে, এবং আরও অনেকগুলো ধারা এখানে আছে। আপনি ব্রিজ ব্যাংকের কথা বলছিলেন। এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দিয়ে কি আসলে আমরা যে কাঙ্ক্ষিত সুশৃঙ্খল ব্যাংকিং খাত চাই সেটি কি আদৌ সম্ভব, নাকি এটি একটি প্রক্রিয়া শুরু? না, আমি আশাবাদী বলতে যেমন একটা রোগীর একটা কিছুটা মানে ডিফারেন্ট স্টেজেস থাকে। এখন এটা অ্যান্টিবায়োটিক এখন আমাদের দরকার, এই রেজুলেশনটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। আমি যে এই ব্রিজ ব্যাংকটা একদিকে আমার এফিসিয়েন্সিটাকে বাড়াবে, আরেকদিকে আমার ডিপোজিটরদের কনফিডেন্সটা রক্ষা করবে। ব্রিজ ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে যে ব্যাংকের যে চলমান প্রক্রিয়াটা আছে সেই চলমান প্রক্রিয়াটা রেখে এই ব্যাংকটাকে কিছুদিনের জন্য এক্সিস্টিং যে কাজগুলো আছে সেগুলো ফর্মুলেট করে তারা চেষ্টা করে বাইরে কারো কাছে এটা বিক্রি করতে। এখন ইস্যুটা হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের অনেক জায়গায় আমাদেরকে হাত দিতে হবে। যেমন আমাদের ব্যাংকে সিঙ্গেল পার্টি এক্সপোজার 25%, একটা ব্যাংকের 25% দিতে হবে। এখন এটা কার জন্য প্রযোজ্য হতে পারে? একটা লার্জ ব্যাংকের জন্য। এখন একটা ছোট ব্যাংক তারা কি করবে? তারা রিটেল ব্যাংকিংয়ে যাবে, স্মল ইন্ডাস্ট্রিতে যাবে, তারা কেন কর্পোরেট ল্যান্ডিংয়ে যাবে? আমি গভর্নর স্যারকে একদিন একটা মিটিংয়ে বলেছিলাম যে আমি একজনকে 500 কোটি টাকা লোন দিচ্ছি, বাই টেলিং দ্যাট উইদিন 5 years এটা আমাকে রিটার্ন করতে হবে। তো বাংলাদেশে কি এমন কোনো বিজনেস এনভায়রনমেন্ট আছে একজন ভদ্রলোক 4 বছর ব্যবসা করে 500 কোটি টাকা ফেরত দিতে পারবে? মানে এটা কোয়াইট ইম্পসিবল। মানে অপারেটিং কস্টটাকে কভার করে 500 কোটি টাকা ফেরত দেওয়া, তাহলে তো আমাকে সিঙ্গেল পার্টি এক্সপোজারটাকে আরও কমিয়ে আনতে হবে, অথবা আমাকে এই পিরিয়ডটাকে আরও বাড়িয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে আবার আমাদের ডিপোজিটের মেয়াদটা খুব কম। তো ব্যাঙ্কগুলো কিন্তু বন্ড ইস্যু করে লং টার্ম ফাইন্যান্স করতে পারে। আমাদের এখানে অনেকগুলো আমরা বিআইবিএমতে পক্ষ থেকে অনেক বলছি এবং কিছুটা রেকটিফিকেশন হচ্ছে। যেমন আমরা হোম লোন দিচ্ছি 20 ইয়ার্সের জন্য, ডিপেন্ডিং অন দ্য ডিপোজিটের মেয়াদ হচ্ছে 3 ইয়ার্স। সিরিয়াসলি মিসম্যাচ হচ্ছে কিন্তু, কারণ আমার তো ডিপোজিটটা 3 বছর দিয়ে আমি কীভাবে 20 ইয়ার্সে যাবো? তাহলে এখানে উপায়টা কি? আমাকে লং টার্ম ফাইন্যান্সের ব্যবস্থা করেই তো আমাকে লোনটা দিতে হবে। তো এইসব জায়গাগুলো আমাদেরকে হস্তক্ষেপ করতে হবে, যেটা কিছুটা আমাদের অধ্যাদেশে এসছে। অধ্যাদেশটা একটা সাপ্লিমেন্টারি এবং ভেরি স্ট্রং টুল হিসেবে কাজ করবে বিসাইড দ্য ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট। আমাদের গভর্নেন্সটা ঠিক করতে হবে। মোর ইম্পর্টেন্ট হচ্ছে একদিকে যেমন আমাদের মালিক পক্ষকে অনেক লার্নেড হতে হবে। আমি জার্মানিতে দেখেছি, মানে ফর হ্যাভিং দ্য ডিরেক্টরশিপ তাদেরকে 3টা পরীক্ষা ক্রস করতে হয়, কোয়ালিফাই করার পরে তারপরে তারা ডিরেক্টর হতে পারে। এবং আমাদের যে ইকুইটি প্রোভাইডার 5%, 95%টাকে আমার রিপ্রেজেন্ট করছে 2জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। আবার সে 2জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, যেটা ব্যারিস্টার মহোদয় বললেন,
এটা বাজারে কথা বলা, ওরা আরও বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়। তাহলে এদেরকে একটু ফিল্টারিং বা স্ক্রিনিং প্রসেস করতে হবে, কারা ওখানে ইন্ডিপেন্ডেন্ট হবে। কারণ তাদেরকে, যারা আমি ইন্ডিপেন্ডেন্ট হব, তাদেরকে তো মনে রাখতে হবে আই এম রিপ্রেজেন্টিং দ্য 95% পার্ট অফ দ্য ব্যাঙ্কস। তাহলে এই যে আমাদের ওদিকেও তো, আর আমি ম্যানেজমেন্টকেও আমাদেরকে আরও অনেক নলেজেবল হতে হবে, কারণ ব্যাঙ্কিং সেক্টর ডাইনামিক, প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। কিভাবে আমি নতুন প্রোডাক্ট আমি আনতে পারি। আজকে বাংলাদেশে আমাদের এতগুলো ব্যাংক, এখনও 47% মানুষ ব্যাংকিং সেবার বাইরে আছে। তো আমার তো বিশাল মার্কেট আছে। তা আমি তো শুধুমাত্র কর্পোরেট সেক্টরকে লোন দেখবো কেন, আমি ছোটো ছোটো লোনে যাব, রিটেল লোন যাব। গ্রামের একটা লোক এখন একটা টেলিভিশন কিনতে পারে, গ্রামের একটা লোক এখন একটা ইয়ে কিনতে পারে, ল্যাপটপ কিনতে পারে। আমি এগুলো দেওয়া মানে কি, আমি তো একটা হেলদি সিটিজেন ক্রিয়েট করলাম, দোজ হু আর নট কনফাইন্ড উইদিন দ্য ঢাকা অ্যান্ড চিটাগং, অ্যাক্রস দ্য কান্ট্রি। তখন আমার হবে কি, পুরো আমার লোনের পরিমাণটা বাড়ছে। আজকে মনিটারি পলিসি আমরা ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের মেন প্রবলেমটা কি, আমরা তো লোন বেস সোসাইটি করতে পারিনি। আজকে আমাদের লোন টু জিডিপি রেশিও, ঠিক এই কারণেই কি আসলে আমরা যখন দেখি যে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ করার জন্য সুদের হারকে ব্যবহার করা হয়, উন্নত বিশ্বে সেটা যত দ্রুত আসলে কাজ করে, বাংলাদেশে সেটা আমরা দেখি তত দ্রুত কাজ করে না। সেটা কি ওয়ান অফ দ্য কজেস? কেন? কারণ আমাদের লোন বেস সোসাইটি না। আজকে আমি 65% টু জিডিপি হচ্ছে আমাদের লোন। আবার এই 65%-এর মধ্যে 45% হচ্ছে মানে বড় বড় যারা বড়োয়ার। তাহলে রিটেলারদের কাছে খুব কম লোন। এখন বড়দের কাছে ইন্টারেস্টের 13 জায়গা 14 হলো, তাদের দে ডোন্ট বদার। আজকে যদি আমি পুরো বাংলাদেশে মালয়েশিয়ার মতো একটা লোন বেস সোসাইটি করতে পারতাম, যখনই বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্টেড বাড়াতো তখনই তারা লোনের পরিমাণটা কমাইতো, তখন আমার ওই যে মনিটারি পলিসিটা ইমপ্লিমেন্ট করতে অনেক আমাদের সুবিধা হতো। ইনফ্লেশনের নাম্বার অফ কজেস আছে, কারণ আমার ফরেন এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েট করলে বাড়ে, সেটা তো নিশ্চয়ই আছে, কিন্তু তারপর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজেস আমি তাত্ত্বিকভাবে যেটা দেখি উন্নত বিশ্বে কাজ করে, কিন্তু আমাদের দেশে সেটা কাজ করে না। আছে আমেরিকাতে প্রত্যেকটা বাড়ি লোনের আন্ডারে, মানে কি আমার পুরো লোন বেস সোসাইটি। বাংলাদেশে আমার অলমোস্ট 4 crore ফ্যামিলি আছে। আমরা বলি যে খানা প্রায় 4 কোটি বা সামথিং। আমরা 4 কোটি পরিবারের মধ্যে কয়টা পরিবারকে এখন লোনের আন্ডারে আনছে? নিশ্চয়ই আমাদের দরকার হচ্ছে এই যে ব্যাংকগুলো আছে সবাইকে নিয়ে আসা, যে ব্যাংকিং সেক্টরে নিয়ে আসা। আমরা যদি একটা সপ্তাহ করতে পারতাম ব্যাংকিং উইক, যে উইকের কাজ হবে এভরিবডি উইল কাম টু দ্য। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। একটু এখানে প্রশান্ত দার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, হাউ ফার ইট উইল সাপোর্ট আস, হাউ ফার ইট উইল হিল দি ওনস, মানে ক্ষতগুলোকে কতটুকু মেরামত করবে। তা আমরা বেসড অন রিসেন্ট পাস্ট এক্সপিরিয়েন্স আমরা যেটা লক্ষ্য করেছি যে আমাদের 9/10 অফ আর টোটাল ন্যাশনাল রিসোর্সেস লাইজ উইথ 1000 পিপল ম্যাক্সিমাম, and including their close associates, they may be 10,000. তাহলে যে দেশের 18 কোটি মানুষের সম্পদের 10 ভাগের 9 ভাগ হাজার খানিক লোকের কাছে করায়ত্ত হয়ে আছে, এবং এই ব্যাংকিং সিস্টেমকে ব্যবহার করে তারা এটা করেছে। এটা করার মধ্যে দিয়ে আমার ইকোনমিতে যে ইনজুরি ক্রিয়েট হয়েছে, সেই ইনজুরিকে টু সাম এক্সটেন্ট হিলিংয়ের জন্যই বেসিক্যালি এই ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স। নিশ্চয়ই এই ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স আমরা হোপফুল যে ইনজুরিকে মেরামত করে আমাদেরকে একটা সুস্থ জায়গায় পৌঁছে দিবে আশা করছি। ব্যারিস্টার এম মাসুম, আপনিও কি একমত কিনা যে ক্ষত এবং যে প্রত্যাশিত ব্যাংকিং খাতের কথা ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি বলছিলেন, সেই রকম একটি আদর্শিক জায়গায় যাওয়ার ক্ষেত্রে মূল যে আইন, সেই আইনকে যদি পরিবর্তন না করে এবং আইনের শাসনকে নিশ্চিত যদি করা না যায়, তাহলে কি সেটি আসলে করা সম্ভব হবে? কারণ আমরা দেখছি যখনই কেউ ক্ষমতায় যাচ্ছে তখনই তার অপব্যবহার কোনো না কোনোভাবে হচ্ছে। এখন এখানে ধরেন স্পেসিফিকলি যদি দেখি, আমাদের ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025-এর যেই অবজেক্টিভ, এটা হলো একটা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য এই যে ক্রাইসিস মুভমেন্ট, এখানে স্পিডি টেক ওভার এবং ধরেন এই যারা লুটপাট করেছে তাদের শেয়ারগুলি ট্রান্সফার করার জন্য, এবং যদি আপনার মার্জার বা অ্যাকুইজিশন বা যদি তারা ইয়েতে যায়, লিকুইডেশনে যায় বা ব্রিজ ব্যাংকে যায়, সেটার জন্য একটা স্পিডি রিকভারির জন্য। কিন্তু আপনার এই রেজুলিউশনটা কিন্তু আবার এই অর্ডিন্যান্সটা কিন্তু সুপারসিড করবে অন্য সমস্ত আইনকে।
তার মানে হলো ব্যাংক কোম্পানিজ অ্যাক্টে যদি কনফ্লিক্ট করে তাহলে এইটা সুপার ইয়ে থাকবে। এখন আমাকে মেইন আইন যেটা ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট, এই যেগুলি দিয়ে লিজিং এবং ফাইন্যান্সিয়াল ব্যাংকগুলি রান করে, সেই জায়গায় যদি আপনি লোফলস রেখে দিন তাহলে তো আর আপনার যেটা আমি বারবার বলছি যে ইকোসিস্টেমটাকে আপনাকে ডেভেলপ করতে হবে। তাহলে বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট, আমি সব ভুলে যান এভরিথিং। আপনি একটা ডেভেলপড সোসাইটি, ডেভেলপড ইকোনমিতে যেখানে ব্যাংকিং সিস্টেম আছে, সেই ব্যাংকিং সিস্টেমের ফর্মুলাটা এখানে নিয়ে আসেন, সেই ফর্মুলাটা যেটা আপনার এডিট করা দরকার সেটা এডিট করেন, তাহলেই হয়ে যায়। কিন্তু সেইটা করার জন্য যে ইকোসিস্টেমটা লাগবে, যেমন ধরেন আমার জুডিশিয়ারিতে প্রায় 40 লাখ কেসেস পেন্ডিং, আপনি একটা অর্থঋণের মামলা করবেন নিচের কোর্টে, যেখানে বলে দিয়েছে সামন সার্ভ করার থেকে 30 ডেজের মধ্যে আপনার যদি ডিফেন্ডেন্ট না আসে তাহলে আপনার মামলার জাজমেন্ট হবে, আর আসলে রিটেন সাবমিশন দিলে 90 ডেজ। কিন্তু আদৌ কি 90 ডেজে হয়? সেটা দেখা যায় 20 বছর আপনার নিচের কোর্ট, হাইকোর্ট, তারপর অ্যাপেলেট ডিভিশন, 20 ইয়ার্স চলে যায়। তাহলে আপনার অনলি যে ব্যাংকিং সিস্টেমের প্রবলেম ব্যাংকিং সিস্টেম দিয়েই যে সলিউশন হবে তা না, সেই জন্য আপনাকে একটা প্রপার প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে। এবং সেই প্রপার প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে, যেমন আমরা যখন ব্যাংকিং ইকোনমি নিয়ে কথা বলি, অনলি ব্যাংকিং সেক্টর চলে আসে, অথবা অনলি পিসমিল বেসিস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মানে ক্যাপিটাল মার্কেট নিয়ে আসে, অথবা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আসে। কিন্তু আপনাকে ওভারঅল টোটাল সিস্টেমটা নিয়ে কথা বলতে হবে। এই যে কিছুক্ষণ আগে আমরা কথা বললাম লং টার্ম ফাইন্যান্স, এখন যে কোনো একটা হেলদি ইকোনমির আপনি দেখবেন যে ইনভেস্টমেন্টের 75% যে হয়, 75%ই আসলে লং টার্ম ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মার্কেট থেকে। এবং সেখানে দেখবেন যে ইকুইটি অনলি 25 to 30%, রেস্ট ইজ দি ডেট সিকিউরিটিজ থেকে আসে। তাহলে আপনার কাছেই একটা প্রশ্ন রেখে একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। বিরতির আগে মাসুম ভাইয়ের সাথে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই উইথ পারমিশন অফ দি মডারেটর। সেটা হচ্ছে যে আমরা বাই ভার্চু অফ প্রমলগেশন অফ রেজলিউশন অর্ডিন্যান্স আমরা ল প্রমলগেটিং অথরিটির পেলাম, কন্ট্রিবিউশনটা পেলাম। এখন আমাকে এইটার আওতায় যে ল ইমপ্লিমেন্টিং অ্যান্ড ল এনফোর্সমেন্ট, এই বারবার কিন্তু ইকোসিস্টেমের কথা বলেছেন, যে এই 3 এরিয়া মিলে প্রমলগেটিং অথরিটি একটা লেজিসলেশন আমাদেরকে সুন্দর উপহার দিয়েছেন। এখন এটা ইমপ্লিমেন্ট এবং এনফোর্সমেন্ট, এই জায়গাটায় স্পিডি অ্যারেঞ্জমেন্ট এটা নিশ্চিত হওয়া দরকার। নিশ্চয়ই আপনার কাছে এটা সুফল আমরা নিশ্চয়ই আপনার কাছে শুনবো। আমার একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে জনাবে মাসুম আপনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই। আপনি যদি ইকোসিস্টেমের কথা বলছেন, ব্যাংক খাতে আমানতকারীর স্বার্থ বা বিমা খাতে যিনি বিমাকারী তার স্বার্থ এবং পুঁজিবাজারে যে ক্ষুদ্র বিনিয়োগকারী, এই 3 গ্রুপের যারা 3জনই আসলে 3টা সেক্টরে ভিকটিম, তাদের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে আসলে পুরো ইকোসিস্টেমটা কী রকম হতে পারে বা কেমন হওয়া উচিত, সেটা একটু আপনার কাছে পরামর্শ জানতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় সংস্কার না করে কথার ফুলঝড়ি ব্যাংক খাতকে বিপদে ফেলছে। জনাব এম মাসুম, বিরতিতে যাওয়ার আগে যেমনটা জানতে চাইছিলাম যে ব্যাংক খাতে আমানতকারী, বিমা খাতে বিমাকারী এবং পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারী, এই 3টা শ্রেণীরই তো আসলে লাভ হওয়ার কথা ছিল, বাস্তবে তারাই আসলে ভিকটিম। কি করা যেতে পারে আসলে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য? যেহেতু আপনার টাইম শর্ট, আমি খুব সংক্ষেপে বলি। ব্যাংকিং সেক্টরে আপনাকে অবশ্যই আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট এটা অ্যামেন্ড করতে হবে, এবং সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে হবে, এবং বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের সেপারেশন মাস্ট, এবং সেখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সেটার কোয়ালিটি মানে কম্পিটেন্ট যারা তাদেরকে ওইভাবে, এবং একটা ফিল্টারিংয়ের একটা ওয়ে আউট থাকতে হবে। সেটা একটা। আমাদের যারা এখানে ডিপোজিটর তাদের একটা এসুরেন্স দিতে হবে। পাকিস্তানের মতো দেশে যদি বিমা তারা 5 লাখ টাকা পায় আর বাংলাদেশে 1 লাখ টাকা, সেটা হতে পারে না। এবং বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর স্পেসিফিকলি বলছে, হোয়াট এভার দি সিচুয়েশন, আমি আমানতকারীদের মানে সুরক্ষা দিব এবং কেউ টাকা হতাশ হবে না, সবাই টাকা পাবে। এই ধরনের গভর্নর বা এই ধরনের কমিটমেন্ট দরকার। সেকেন্ড, যদি আমি ক্যাপিটাল মার্কেটে আসি, অবশ্যই ক্যাপিটাল মার্কেটে ভালো কোম্পানি আপনাকে লিস্টেড করতে হবে, এবং সেই ভালো কোম্পানি লিস্টিং করার জন্য সেটা একটা প্রপার প্রসেসে আপনাকে আসতে হবে, পুরোটা একটা ইকোসিস্টেমের মধ্যে, রাইট, যাতে ওখানে
আপনার যদি ভালো কোম্পানি লিস্টেড হয় এবং সেখানে যদি তাদেরকে প্রপার ভ্যালুয়েশন দেওয়া হয় বা যদি ফিসক্যাল ইনসেন্টিভ প্রপার দেওয়া হলে তাহলে ভালো কোম্পানি আসবে। আর ভালো কোম্পানি আসলে অটোমেটিক্যালি দেখা যাবে বাজার মার্কেটে। ঘুরে দাঁড়াবে। আপনাকে অসংখ্য আর যদি ইন্স্যুরেন্স সেক্টরে আসি, অনলি যে পলিসি হোল্ডারদের যে ক্লেম, এটা আমরা দেখছি রেগুলার বেসিস যে তাদের পলিসি হোল্ডারদের ক্লেমটাকে অনার করা হয় না। সেইটাকে আপনি মেক শিওর করেন যে 100% অনার হয়, দেখবেন যে অটোমেটিক্যালি এই সেক্টরের নিশ্চয়ই আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি। শেষ করব আপনার কাছেও আসলে 1 মিনিটে জানতে চাই যে আসলে এই যে প্রক্রিয়াটি চলছে, আমরা দেখলাম অধ্যাদেশ জারি হলো, আসলে ধারাবাহিকতায় আমূল পরিবর্তনের জন্য মূল আইনের কতটুকু আসলে নজর দেওয়া উচিত বা এই সরকার আসলেও দেবে কিনা প্রত্যাশা করেন? না, আমাদের তো প্রত্যাশা অনেক বেশি এবং সে যাত্রাও কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদেরকে এটাতে উত্তরণের জন্য 3টা জায়গা আমাদের হস্তক্ষেপ করতে হবে। প্রথম, ইকোনমিটা আমাদের স্টেবল থাকতে হবে, তারপরে ম্যানেজমেন্ট আমাদেরকে ইফিশিয়েন্ট হতে হবে, ওনার্স এডুকেটেড হতে হবে। মনে রাখতে হবে বিজনেস নট অনলি ফর 2025, যারা ওনার্স আছে তাদেরকে বুঝতে হবে এই ব্যাংকটা 1000 বছর বাঁচবে। অথবা আজকের চিন্তা না করে তাদেরকে ফিউচার চিন্তা করতে হবে। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি ডিফারেন্স বিটুইন দ্য ডেভেলপ কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রি। তারা দে আর থিঙ্কিং ফর দ্য নেক্সট 100 ইয়ার্স, আর আমরা বোধহয় শুধুমাত্র 1 বছরের জন্য চিন্তা করি। আমরা যদি সেভাবে আমরা যদি লং টার্ম প্ল্যানিং করতে পারি এবং যে সমস্ত লিগেল ইনফ্রাস্ট্রাকচারগুলো এসছে সব কিছু মিলে যদি ইকোসিস্টেমে যায়, ইকোসিস্টেম মানে আমি শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে একা শুদ্ধতার দিকে আগালে চলবে না, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে সব পিলার্সগুলোকে একসাথে শুদ্ধতার দিকে আগাতে হবে, বিকজ পরিপূরক। অসংখ্য ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। আপনাকে দিয়েই শেষ করতে চাই, আসলে আমানতকারীরা আশ্বস্ত হচ্ছে ধীরে ধীরে, আর পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে, আরও উন্নতি হবে। আমরা আসলে এই ভালো ধারাবাহিকতা ধরে রাখতে পারবো কিনা এবং খারাপ দিনগুলোর অভিজ্ঞতাগুলো আবারও ফিরে আসার ঝুঁকি আছে কিনা সেটি জানতে চাই। আমি এই শেষ পর্যায়ে এসে আমাদের আজকের টপিক টাইটেল যেটা, এই যে ফুলঝুরি কথাটা আমরা আলোচনায় নিয়ে এসেছি, আসলে শুধুই ফুলঝুরি না, আমরা হোপফুল যে প্রসেস স্টার্ট হয়েছে, লেট দি প্রসেস প্রসিড, আমরা ভালো ফল পাবো। এবং আমাদের নানান জায়গায় দায়িত্ববানরা যেভাবে পজিটিভলি কনস্ট্রাকটিভলি সব কিছু হ্যান্ডেল করছেন, আমরা কাস্টমার্স কনফিডেন্স বিল্ড আপ হবে, ফিরে আসবে। এবং এখন যে একটা অ্যাবনর্মাল উইথড্রয়াল টেন্ডেন্সি কাস্টমারদের ভিতরে কোথাও আমরা দেখেছি ডিপোজিটদের ভিতরে, এটা থেমে যাবে। এবং গভর্নর স্যার আরেকটা কথা খুব চমৎকার বলেছেন যে যেই ব্যাংকে আপনার টাকা আছে ওই ব্যাংকেই রাখুন, নাথিং টু বি ওরিড, ইউ উইল গেট ইউর মানি ব্যাক অ্যাকর্ডিংলি। তো স্যারের এই কথাটা আমি মনে করি যে আমাদের ডিপোজিটদের ভিতরে একটা স্বস্তির জায়গা তৈরি করবে এবং আমরা এর সুফল পাবো, আমরা গুছিয়ে উঠতে সক্ষম হব ইনশাল্লাহ। এবং আপনার বিশেষ করে এই যে ইসলামিক ব্যাংকগুলোর মধ্যে আপনার ব্যাংকও আছে, যেখানে আমানতকারীরা একটা দুশ্চিন্তার মধ্যে আছে, ফেরত পাবে কি পাবে না, তাদের জন্য যদি কিছু বলতেন। সকল আমানতকারী এবং সকল স্টেক হোল্ডার্স অফ দি ব্যাংকিং কমিউনিটি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি, সকলের জন্য স্বস্তির কথা, কোনো আমানতকারীর টাকা বিপদগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। সেটি কথার ফুলঝুরি নয় তো? না, মোটেই না। আমাদের ইকোনমিতে সিস্টেমিক ক্রাইসিস আটমোস্ট কেয়ার অ্যান্ড ইনিশিয়েটিভ নিয়েই হ্যান্ডেল করা হয়, জাস্ট টু প্রোটেক্ট দি ডেপোজিটার্স। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের 3জনকেই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে হবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।